নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। রাজভবনের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এখন নজর রাখবো সেদিকে। এবং খুব বড় ইস্যু, আমি মহামান্য রাজ্যপালের কাছে তিনটে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। 10 তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এক্ষুনি উঠে যাবে না, আমার কালি এখনো আছে। আমি 25 মে ভোট দিয়েছি। আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি, আপনার কাছে আসছি, আপনি কড়া বলছেন, আপনি এমনকি রিপোর্ট চাইছেন। এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইয়ের উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি। ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন, সব নির্বাচনে একই জিনিস করবে। ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাস ফুল ছাড়া বাকি প্রতীকের উপরে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়? কোথায়, কোন রাজ্যে? কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ট ডালা হয়, আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন? কোন রাজ্যে? ইসিআইর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই। 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব, তাদের দেওয়া টাইমে, যদি ইফ দে অ্যালাউড। নেক্সট উইকে আমি বলেছি 22-এ আমার সিএসসি কর্মসূচি আছে, আজকে অবধি পারমিশন দেয়নি। তবগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য, কোর্ট যদি গ্র্যান্ট করে হবে। আমি 22-এর পরে ইসিআই জবে বলবে, সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি 5 জন। আমি ইসিআইকে বলতে চাই, নর্মস বদলে দেন। আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে। আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে। সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে। এই 4টে বাইপোলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আনসার ভোট করেছে রায়গঞ্জে, চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে। মানিকতলা থেকে সচিন, রাজু নস্কররা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে। একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, একটা জেনুইন ভোটারকে। ডেমি এজেন্টের নামে 8টা করে ডেমি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। এই 8 জন ভিতরে গুন্ডামি করছে। আর এই সুরেন্দ্র মিনা, এ তো একটা। দেখুন 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপুকুর থেকে। আমি একটা পৃষ্ঠা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। ঝিটকিয়া এফপি স্কুল, রুম নাম্বার N, আনোয়ার আলম, সাব ইন্সপেক্টর অফ স্কুল, ইটাহার সার্কেল। বুথ নাম্বার 3, পাখাম্বা এফপি স্কুল, মোহাম্মদ রফিক। পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট, মোহাম্মদ সাগর। পাখাম্বা এফপি স্কুল, মুখতার হোসেন। নারায়ণপুর এফপি স্কুল, নজরুল ইসলাম, সামিদুর রহমান, মীর মোহাম্মদ মাসুম, আনোয়ারুল হক, সাবির হোসেন, মোহাম্মদ আরাজুল হক, একরামুল হক, মুখতার আলী চৌধুরী, মোহাম্মদ শামীম আক্তার, আসাউজ্জামান চৌধুরী,
সব দে আর কামিং ফ্রম ডালখোলা, ইটাহার, চাকুলিয়ার, গোয়ালপুকুর 371। হু আর দে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব। এই 371 জন নাম পড়ুন। এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371। নাম দেখুন, নাম দেখুন। আমি সব খেটে খুঁটে বের করেছি, আমি সব বের করেছি, ছাড়বো না। ডু অর ডাই ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু আর জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু। ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিং কে আটকাচ্ছে, গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে, হিন্দু গ্রাম। পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন উপনির্বাচনে ভোট লুট হয়েছে, আর সেই নিয়ে তিনি রাজভবনে ইতিমধ্যে নালিশ জানাতে গিয়েছেন। তিনি বলছেন হিন্দুরা ভোট দিতে পারেননি। আপনার প্রতিক্রিয়া? আরে মূর্খ একটা রাজনীতিবিদ হলে তার কি প্রতিক্রিয়া দেওয়া যায় বলুন তো? নির্বাচন কমিশন নির্বাচন করে, রাজ্যপালের কোনো ভূমিকা আছে? ভারতের আইনটাই জানেন না, না রাজ্যপাল জানেন, না এই মূর্খ শুভেন্দু অধিকারী জানেন। যে রাজ্যপালের কাছে গেছেন তাই কল করবো, যাদের কারোরই কোনো ভূমিকা নেই। যদি শুভেন্দু অধিকারীর কোনো কমপ্লেন থাকে সেটা করতে হবে নির্বাচন কমিশনের কাছে। জাতীয় নির্বাচন কমিশন, বিজেপি বলে আমাদের হচ্ছে নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, তারপর হেরে যাওয়ার পরে নাকি কান্না করতে চিৎকা তুলে গিয়ে ওখানটাতে চেঁচেমেচি করে বলছে ভোট দিতে দেওয়া হয়নি। তখন কি করছিল নির্বাচন কমিশন? বলেছে যেগুলো যতগুলো কমপ্লেন হয়েছিল সব তুলে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন মিথ্যে বলে। আর আজকে গেছে রাজ্যপালের কাছে, রাজ্যপালকে দলের লোক বলে, বিজেপির এজেন্ট বলে, আর এখানে এসে মিডিয়ার সামনে হাওয়া গরম করছে। লজ্জা হওয়া উচিত, এসবে কিচ্ছু হবে না। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি বলছেন তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে নালিশ জানাবেন, আইন বদলানোর দাবি জানাবেন। তিনি কিসের আইন? আইন বদলানোর দাবি জানাবেন তিনি, এমনই বলেছেন। রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি এই দাবি রাখবেন। কি মানে ওনার এই 4টে নির্বাচন, উপনির্বাচন হেরে যাওয়ার জন্য ভারতের নির্বাচনী আইন বদল হবে? কারা এই যে বালখিল্যপনা, এরা কারা? এ আবার বলে আমি বিরোধী দলনেতা, তার একটা পদের গাম্ভীর্য আছে। মূর্খ, জানে না কিছু, শুধু হাওয়া গরম করছে আর চিৎকার করছে ষাঁড়ের মতন। বন্ধ হওয়া দরকার এগুলো। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শুভেন্দু অধিকারী তিনি রাজভবনের দ্বারস্থ হয়েছেন। তিনি বলছেন উপনির্বাচনে ভোট লুট হয়েছে, হিন্দুরা ভোট দিতে পারেননি। তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে নালিশ জানাবেন, এই নিয়ে ভোট দিতে পারেনি হিন্দুরা। শুভেন্দু অধিকারী এমনই মন্তব্য করেছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে গিয়ে তিনি আইন বদলানোর আবেদন জানাবেন, এমনও তিনি বলেছেন। যারা ভোট দিতে পারেননি, উপনির্বাচনে ভোট লুট হয়েছে, তাদের নিয়ে আজ রাজভবনে শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভোট দিতে পারেনি হিন্দুরা। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আইন বদলানোর দাবি জানাবেন শুভেন্দু অধিকারী। করবেন তো, তৃণমূল করেন, যা খুশি করো, ভোটটা লুট করে দাও, ভোটটা লুট করে দাও। হ্যাঁ, আবু সোহেল, সেখানেও আরেক শাহজাহান। কোনো চিন্তা নেই, চাষ হয়ে গেছে।
চলে যান আপনি দাঁতন বাজারে, পুলিশ রামনবমীর পতাকা ছিঁড়ছে, কালকে মহরম যাবে। মহরমের কমিটির লোক যায়নি, কোনো মহরম কমিটির লোক যায়নি, পুলিশ গেছে রামনবমীর পতাকা ছিঁড়ছে। অথচ কালকে রথ গেছে আরো উঁচু, উল্টো রথ, সেখানে পতাকা ছিঁড়তে হয়নি, লাগেইনি, কারণ ইলেকট্রিক তারের উপরে পতাকা। অ্যাপিজমেন্ট পলিটিক্সটা যে জায়গায় নিয়ে গেছে তার ফল ফলছে। গুন্ডাদের হাতে পুরোটা গেছে, গুন্ডারা হিন্দুদের ভোট আটকাচ্ছে, ক্যানিং পূর্বে আটকাচ্ছে, ক্যানিং পশ্চিমে আটকাচ্ছে, ফলতায় জাহাঙ্গীর আটকাচ্ছে, ডায়মন্ড হারবারে শামীম আটকাচ্ছে, হাড়োয়ার আটকাচ্ছে, খালেক আটকাচ্ছে, মিনাখার আয়ুব গাজী আটকাচ্ছে। তাই তারা যা খুশি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ একদিন প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন এবং সমর্থন করছেন, তার মানে মমতার বক্তব্যে উঠে আসছে যে তিনি সমর্থন করছেন। 30% ভোট তো উনি তো মাত্র ছাপ্পা টাপ্পা মেরে 45.67% ভোট পেয়েছেন। 2,75,00,000 ভোট, আমরা 2,33,00,000 ভোট। কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দামের বাড়িতে তল্লাশি করতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ। সাদ্দামের শোয়ার ঘরের খাটের নিচে সুড়ঙ্গের খোঁজ, সুড়ঙ্গ গিয়ে মিশেছে পাশের খালে। তাহলে কি এই সুড়ঙ্গ দিয়েই চম্পট দেয় সাদ্দাম? পুলিশের ভূমিকা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। কুলতলিতে পুলিশকে গুলি, তার তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সাদ্দাম লস্করের বাড়িতে খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের। সাদ্দামের খাটের নিচে সেই সুড়ঙ্গের মুখ। সাদ্দামের বাড়িতে সুড়ঙ্গের খোঁজ, খাটের তলায় গোপন সুড়ঙ্গ, 40 ফুট লম্বা সুড়ঙ্গ। খাটের তলায় শুরু, সুড়ঙ্গের শেষ পাশের খালে। খাল গিয়ে পড়েছে মাতলা নদীতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জালাবেরিয়া পায়তারহাট, যে সাদ্দাম সর্দারের বাড়ির পিছনে যে গুহা, সেই সুড়ঙ্গ দিয়ে যে বেরিয়ে পালাতো। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই সেই সুড়ঙ্গ, এবং এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু সে পালাতো, এবং সুড়ঙ্গ নিচ কিন্তু রয়েছে পুরো কংক্রিট। যখনই পুলিশ আসতো তখনই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে সে পালাতো, এমনটাই পুলিশ সূত্রে অনুমান। প্রশ্ন উঠছে, তাহলে কি এই সুড়ঙ্গ দিয়েই পালায় অভিযুক্ত সাদ্দাম? কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এত বড় সুড়ঙ্গ বাড়ির নিচে? তুঙ্গে রাজনৈতিক তরজা। পশ্চিমবাংলার এটাই তো মডেল। পুলিশ তখনই কিছু জানতে পারে না যখন এই অপরাধীদের মাথাটা বড় বড় নেতার সঙ্গে যুক্ত থাকে, তখন পুলিশ দেখেও দেখে না হয়তো আরো কোনো সুড়ঙ্গ আছে, কালীঘাট আর ক্যামাক্সটিক পর্যন্ত গেছে। পুলিশকে এমন অনেক বিষয় জানতে হয় যে বিষয়গুলোতে পুলিশকে জেনে শুনেই মুখ বন্ধ রাখতে হয়। পুলিশের কাছে সেরকম নির্দেশ থাকে। সিপিএম এর আমলে তো মাটির নিচে নরকঙ্কাল পাওয়া যেত। সুশান্ত ঘোষের মাটির নিচে নরকঙ্কাল তো আমাদের এখনো হাড়ে কাঁপুনি ধরায়, সেই কথা মনে পড়বে। সেখানকার তৎকালীন পুলিশ সিপিএম এর নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে? আর সিপিএম এবং কংগ্রেস মিলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েও এখনো তারা মানুষের রায়ের শিক্ষা দিচ্ছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। সাদ্দামের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় সোনার মূর্তি দেওয়ার নামে ক্রেতাদের ডেকে লুট, নকল সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার কারবার। সাদ্দামের বেপাত্তা হওয়ার সঙ্গে এই সুড়ঙ্গ পথের যোগ রয়েছে বলেই মনে করছে পুলিশ। অনুমান, সুড়ঙ্গ ধরেই খাল থেকে ডিঙি নৌকা নিয়ে মাতলা নদী ধরে গা ঢাকা দিয়েছে সাদ্দাম। ইতিমধ্যেই সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার ও তার ভাইয়ের স্ত্রী মাসুদা সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায় ও কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। শিরোনামে কুলতলি, প্রতারণা চক্রে জাল গোছাতে গিয়ে প্রকাশ্যে আরো অপরাধের জাল। পলাতক অভিযুক্ত সাদ্দাম, তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। সাদ্দাম বা সৈরুল নয়, এই কারবারের মাথায় অন্য দুই ব্যক্তি। প্রতারণা চক্রে জড়িয়ে গ্রামের আরো বহু মানুষ। শুরু ধরপাকড়, গ্রেপ্তার এক সন্দেহভাজন। কোথায় সাদ্দাম? তল্লাশি পুলিশের।
নকল সোনার কারবারিদের খোঁজে পুলিশ। সোমবার কুলতলির পয়তারহাট এলাকায় অভিযুক্ত সাদ্দাম লস্করের খোঁজে তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেখানে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় 2 সাব ইন্সপেক্টর সহ মোট 3 পুলিশকর্মী জখম হন। এরপরই সাদ্দামের স্ত্রী রাবিয়া সর্দার ও তার ভাইয়ের স্ত্রী মাসুদা সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক অভিযুক্ত সাদ্দামের বাড়িতে তল্লাশিতে পৌঁছে চক্ষু চড়কগাছ পুলিশের। শোয়ার ঘরের খাটের নিচে লোহার দরজা লাগানো আস্ত এক গোপন সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ চলে গিয়েছে সাদ্দামের বাড়ি লাগোয়া খাল পর্যন্ত। যখনই পুলিশ আসতো তখনই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে সে পালাতো, এমনটাই পুলিশ সূত্রে অনুমান। ইতিমধ্যে কিন্তু এই যে সুড়ঙ্গ থেকে আমি বেরিয়ে এই সেই খাল, এই খালের কিন্তু সুদূর গিয়ে মিশছে মাদলা নদীতে, এবং এই খাল দিয়ে কিন্তু পালাতো সাদ্দাম। কিন্তু এই গুহার সামনে যে একটা নৌকা রাখা থাকতো, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রতারণা চক্রের জাল গোটাতে নেমে পুলিশের হাতে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সাদ্দামের আরও কারসাজির জাল সামনে আসে। সোমবার রাতভর কুলতলির ঘরে ঘরে তল্লাশি অভিযান চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম বা তার ভাই সাইরুল নয়, এই কারবারের মাথায় রয়েছে অন্য 2 ব্যক্তি। নকল সোনার কারবারিদের মাথা ছাকেত ও বটো, যাদের হয়ে কাজ করতেন সাদ্দাম, সাইরুল ও ছাকেতের ছেলে শাহজাহান। এই 3 জনই পরিচালনা করত কারবার। এর আগেও গ্রেফতার হয় সাদ্দাম। একার দ্বারা কোনো কাজ বড় বড় কাজ হয় না, তাহলে ওরা কোনো একটা ভুল করেছিল, করার পরে এখন ওকে পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ ওকে তাড়াতাড়ি করছে। পুলিশ তাড়াতাড়ি করলে তখন ও নিজেই থেকে যে আমি একটা ভুল করেছি, যাই হোক পুলিশ আমার তেড়ে তুড়ে ধরবে কেন, ভুল তো মানুষ করে, আমি আর এরকম ভুল করবো না, আমি পুলিশের কাছে স্যালেন্ডার হয়ে যাই। পুলিশের কাছে ও স্যালেন্ডার হয়ে গে ও পুলিশের কাছে করলে পুলিশ ওকে চালান করলে, চালান করার পরে পুলিশের কাছে ও বলেছে যে বাবু আমি এরকম কাজ আর জীবনে করবো না। মঙ্গলবার সাদ্দামের স্ত্রী এবং ভাইয়ের স্ত্রীকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, শুধু সাদ্দাম সাইরুল নয়, এই প্রতারণা চক্রের সঙ্গে গ্রামের আরও বহু মানুষ জড়িয়ে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, শুধু নকল সোনা নয়, মূর্তিরও কারবার চালাতো তারা। ছিল জাল নোটের কারবারও। পুলিশ অ্যাকশন নিচ্ছে, আরও অ্যাকশন হবে। যারা এগুলো করে বেড়াচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার, এবং পুলিশ আরও অ্যাকশন নিয়ে আইনগত ব্যবস্থা। সাদ্দামের কি কোনো তৃণমূলের কোনো যোগ রয়েছে? না, বিভিন্ন লোক কোনো যোগ নেই। এখানে বাংলাদেশের অনুপ্রবেশকারী, প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছে, এবং কি রোহিঙ্গারাও আছে। আজকে সাদ্দামকে ভাবতে হবে সাদ্দাম কোথাকার লোক। সাদ্দাম আজকে ধরা পড়েছে, বাড়িতে সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে। সে সোনা কারবারি এবং সোনা ব্যবসায়ীর সঙ্গে জড়িত। নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে আদান প্রদান আছে। সে প্রশাসন এতদিন কি করছিল? এখন প্রশ্ন উঠছে, সাদ্দাম কোথায়, কতদূর ছড়িয়ে এই অপরাধের জাল? It is a kind of a cheating racket which has been unearthed, কিন্তু ডিটেইলস এই মুহূর্তে বলা ঠিক হবে না। We are trying to find out what are the reasons why the kind of structure which has been found, ওটা কেন ইউজ হচ্ছিল, কি কারণে ইউজ হচ্ছিল, that is still under investigation, so later on we'll update on that. গ্রামবাসীদের দাবি, প্রায় 15 বছর ধরে চলছে এই কারবার। কুলতলি থানার অদূরে কিভাবে অপরাধের ডেরা? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সাদ্দাম গা ঢাকা দিতে পারে এমন সমস্ত ডেরায় তল্লাশি শুরু করেছে পুলিশ। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায় ও কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দর্শক, এখন সময় একটা বিরতির। ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। তৃণমূলের যুব সভাপতিকে চর তৃণমূল কাউন্সিলরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সরগরম 18 নম্বর ওয়ার্ড। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি কেদার সরকার সুনন্দার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত। লোকসভা ভোটের আগে হোক বা ভোটের পরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বারবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক দলের দ্বন্দ্বকে বারবার হাতিয়ার করেছে বিরোধীরা। এবার খাস কলকাতায় তৃণমূল বনাম তৃণমূল। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চর তৃণমূলেরই এক যুব নেতাকে। মঙ্গলবার এই ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এমন মারমুখী কেন? কেন সুনন্দা সরকার প্রকাশ্যে চর মারছেন তৃণমূলের যুব সভাপতি কেদার সরকারকে? কেদার সরকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি। কেদার সুনন্দার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত। অপরদিকে তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার বিধায়ক শশী পাঁজার ঘনিষ্ঠ। এলাকায় কাউন্সিলরের তোলাবাজি নিয়ে প্রতিবাদ করাতেই চড়াও হন সুনন্দা সরকার, এমনটাই অভিযোগ কেদার গোষ্ঠীর। তার ক্লাবটাকে নিয়ে কাকারাকারি করেছে, তালা দিয়েছে। আর সকালবেলা ফের লকআপ থেকে বেরিয়ে
উইকেট নিয়ে বেরিয়ে পড়েছে। যদি কোন উইকেট খুব আক্রান্ত হয় অন ডিউটিরত অবস্থায়, আমি আর আমার হাজবেন্ড কি দাঁড়িয়ে দেখবো? আমার হাজবেন্ডে দেখাতে গিয়ে আমার হাজবেন্ডের মাথায় চোট করে গেছে। সূত্রের খবর, আগে থেকেই যুযুধান সুনন্দা কেদার বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে একাধিক দুর্নীতি তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ পাল্টা অভিযোগে বারবার সরগরম হয়েছে এই 18 নম্বর ওয়ার্ড। মঙ্গলবার দুপক্ষের বিরোধ হাতাহাতিতে পৌঁছয়, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ও হচ্ছে পুরো বিষয়টাই হচ্ছে নিষিদ্ধ পল্লীর টাকা নিয়ে মারপিট। হ্যাঁ, যে মানুষরা ওখানে দেহ ব্যবসা করতে আসে এরা তার থেকে এত নিকৃষ্ট যে ওরা তাদের থেকে টাকা নেয়, আর সেই টাকার ভাগ বটোয়ারা নিয়ে মারপিট হচ্ছে। আর কি বলবো, এ বলছে ওকে তোলাবাজ, ও বলছে ওকে তোলাবাজ। তার মানে তোলাবাজ যে এরা কেউ না কেউ, এতে তো কোনো ভুল নাই। সাথে সরকারি পরিষেবাগুলোর থেকে কাটমানি খাওয়ার যে ব্যবস্থা করে রেখেছেন, একটা না একটা সময় তো আসবেই যখন কাউন্সিলরের সঙ্গে এলাকার যুব সভাপতি, এলাকার ছাত্র সভাপতি, এলাকার মহিলা সভানেত্রী, এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি তাদের ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব হবে। সুতরাং এই দ্বন্দ্বটা তৃণমূলের অভ্যন্তরে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিন্যাসের বিকাশের দ্বন্দ্ব। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তৃণমূলের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নজরে এসেছে এলাকার বিধায়ক শশী পাজা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমেরও। সুনন্দা কেদার দুপক্ষকে সাপ জানানো হয়েছে, তারা যেন এ ধরনের কাজ থেকে দূরত্ব বজায় রাখেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।